আজ আমরা মোহমায়া সিরিজের সিজন 2 এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আর সিজন 1 আমাদের চ্যানেলে আগেই আপলোড করে দেওয়া আছে। আর সেখানেই আমরা দেখেছিলাম ঋষি অরুণাদের বাড়িতে থাকতে এসে তার মধ্যে নিজের মৃতমায়ের রূপ দেখতে পায় এবং তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, কিন্তু এই জন্যই সে হয়ে ওঠে ভয়ঙ্কর। মাকে পাওয়ার মুহূর্তে সবার চোখের আড়ালে সে একের পর এক খুন করতে থাকে। আর এই সব ভয়ঙ্কর সত্য যখন সবার সামনে প্রকাশ পায় তখন সে আরো কতটা হিংস্র হয়ে ওঠে সেটাই দেখবো আজ। শুরুতে আমরা ঋষিকে দেখি যে কিছু মাটির মূর্তির সামনে প্রার্থনা করছিল আর বলছিল সে যেন আর কখনোই মুখ না খোলে, কিন্তু সে কার কথা বলেছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। এরপর আমাদের আগের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে বৈশালী ঋষির ঘর সার্চ করতে যায় আর সৃজয় বাইরে পাহারা দিতে থাকে, কিন্তু ঋষি উপর থেকে তাদেরকে ঠিকই দেখে ফেলে। তাই সে ইচ্ছে করেই অরুণার কাছে ফিরে যায়। তখন অরুণা বলে সে ঘরে বিশ্রাম নিতে যাচ্ছে না কেন। তখন ঋষি বলে সে ঘরে কি করে যাবে, তার ঘরে তো বৈশালী সার্চ করছে আর সৃজয় পাহারা দিচ্ছে। যে কথা শুনে অরুণা রেগে যায় আর তার ঘরে চলে যায় যেখানে বৈশালী বিভিন্ন জিনিসপত্র দেখছিল। সে একটা কৌটোতে কিছু দেখে কিছুটা অবাক হয়ে যায়। তাছাড়া সে ঋষির ফোনটা দেখে যেটা থেকে ঋষি তার মামাকে কল করেছিল, কিন্তু সেই ফোনে তো কোনো সিম কার্ডই ছিল না, অর্থাৎ সে সৃজয়কে বোকা বানিয়েছে। তো অরুণা সেখানে এসে সবার আগে সৃজয়কে বকা দেয় মিঠিকে ঘরে একা ফেলে আসার জন্য। আর তার কথা শুনে সৃজয় তাড়াতাড়ি মিঠির ঘরে চলে যায়, তবে সে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। এরপর অরুণা বৈশালীকে বকতে থাকে ঋষির ঘরে এভাবে ঢোকার জন্য। বৈশালী সৃজয়ের সাথে কথা বলতে চায়, কিন্তু অরুণা তাকে রীতিমতো অপমান করে সেখান থেকে বের করে দেয়। তো বৈশালী চলে যাওয়ার আগে সৃজয়কে আস্তে আস্তে বলে যে তার সাথে তার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এই বলে সে চলে যায় আর অরুণা ঋষিকে তার ঘর দেখতে বলে। ঋষি বলে সে আপাতত রান্নাটাই দেখছে আর অরুণা যেন মিঠির পাশে থাকে, কারণ যার তার উপর মিঠির দেখাশোনার দায়িত্ব দেওয়া যাবে না। যার কথা মেনে নিয়ে অরুণা মিঠির ঘরে যায় আর সৃজয় তখন অরুণার উপর অনেক রেগে যায়, কারণ সে ঋষির কথা মেনে নিয়েছে আর ঋষি তাকে যে সে বলেছে। অরুণা বলে ঋষি কি কিছু ভুল করেছে, সে মিঠির সাথে না থেকে গোয়েন্দাগিরি করতে চলে গেছে, খামোকা ছেলেটার উপর সন্দেহ। তখন সৃজয় তার উপর রাগ দেখায়, কারণ সে ঋষিকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু তার মন বারবার বলছে ঋষি ভালো নয়। তাই সে ঋষির ব্যাপারে খোঁজ নিতেই বৈশালীকে ডেকেছে, কিন্তু অরুণা যদি তার পাশে থাকতো তাহলে তার বৈশালীর সাহায্য লাগতো না। তখনই মিঠির ঘুম ভেঙে যায়, তারা দুজনেই চুপ হয়ে যায়। আর এদিকে ঋষি তার ঘরে এলে তার মা মায়া তাকে বলে বৈশালী তাকে সম্পূর্ণ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, অর্থাৎ বৈশালী যে চুলগুলো পেয়েছিল তা তার মায়ের ছিল, যা ঋষি যত্ন সহকারে রেখে দিয়েছিল। কিন্তু বৈশালী সবকিছু নষ্ট করে দিয়েছে, তাই ঋষির তো বৈশালীর উপর আরো রাগ হয়। সে এবার বৈশালীকে শাস্তি দেবে ঠিক করে। তখনই তার মা বলে সে কি করে বৈশালীকে শাস্তি দেবে, সে কি বা করতে পারবে। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ঋষি তার মাকে বেঁধে রেখে ভাত রান্না করতে যায়। আর সে যখন ভাত রান্না করে ফিরে আসে ততক্ষণে তার মা কাচের টুকরো দিয়ে নিজের হাতটাই কেটে ফেলে। আর এই দৃশ্য দেখেই তো ঋষির হাত থেকে ভাতের থালা মাটিতে পড়ে যায়। এত কিছু করেও সে তার মাকে বাঁচিয়ে রাখতে পারেনি। বর্তমানে ঋষি তার মাকে দেখতে পায়, সে তাকে বলতে থাকে সে কিছুই করতে পারবে না। আগেও সে কিচ্ছু করতে পারেনি আর এবারও পারবে না। তখনই সৃজয়কে বৈশালী কল করে, কিন্তু সৃজয় মিঠির ঘরে থাকায় তার কল কেউ রিসিভ করে না। আর এই সুযোগে ঋষি কল রিসিভ করে আর চুপ করে থাকে। তখন বৈশালী সৃজয় ভেবে তাকে সব বলে দেয় যে ঋষির ফোনে কোনো সিম কার্ড নেই। তো এর মধ্যেই সৃজয় ঘরে আসতে লাগলে ঋষি কল কেটে দিয়ে চলে যায়। তখনই বৈশালী সৃজয়কে মেসেজ দেয় আর দেখা করার ব্যাপারে বলে। সৃজয় তখন বলে অরুণা এখন অনেক রেগে আছে, তাই সে শিওর নয় যে সে দেখা করতে পারবে কিনা। সে আজ না হলেও কাল দেখা করার চেষ্টা করবে। এদিকে ঋষি অরুণার জন্য খাবার রান্না করে নিয়ে যায়। তখন অরুণা বলে ভাগ্য ভালো সে খাবার রান্না করতে পারে, তা না হলে তো ওই বৈশালী রান্নার ছোটতে এই বাড়িতে ঢোকার চেষ্টা করত। আর বৈশালী যদি মিকির বউ হয়ে ঢোকে তাহলে তার জীবন নরকে পরিণত হবে। সে তাকে একেবারেই পছন্দ করে না। যে কথা শুনে ঋষির রাগ বৈশালীর উপর আরো বেড়ে যায়। তাই সে সিদ্ধান্ত নেয় বৈশালীকে সে এবার শাস্তি দিবেই। তাই সে সুযোগ বুঝে সৃজয়ের ফোন থেকে বৈশালীকে মেসেজ দেয় আর রাতের বেলা কুমারতলের পেছনে একটা রেস্টুরেন্টে দেখা করতে বলে। এরপর সেই মেসেজটা ডিলিট করে দেয় যাতে কেউ বুঝতে না পারে। এদিকে বৈশালী মিকির জন্য ঋষির নাম্বারটা নিয়ে নেয়, যেটা থেকে ঋষি তার সাথে যোগাযোগ করেছে। মিকিও তাকে নাম্বার পাঠিয়ে দেয়, তবে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু বৈশালী বলে না, সে এমনিতেই নাম্বারটা নিয়েছে। আসলে সে মিকিকে কোনো টেনশন দিতে চাচ্ছিল না, তাই সে তাকে কিছুই জানায়নি। এরপর ওই নাম্বারে কল করে সে, কিন্তু সেই নাম্বার বন্ধ দেখায়। অন্যদিকে ঋষি অরুণাকে মুভি দেখার কথা বলে রাতের বেলা ঘর থেকে বের হয়। অপরদিকে বৈশালী সৃজয়ের জন্য কুমারতলের একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও সৃজয় আসে না।
তাই বৈশালী চলে যায়। সে গলি দিয়ে যেতে লাগলে আমরা ঋষিকে দেখি তার পিছু করছিল। আর সুযোগ বুঝেই ঋষি তার চুল ধরে একপাশে নিয়ে আসে এবং জোর করে বৈশালীর চুল কেটে দেয়। বৈশালী সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ সেখানে ছিল না। ঋষিকে তার মা তখন বলে বৈশালী তার সবকিছু এলোমেলো করে দিয়েছে, তাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। যে কথা শুনে ঋষির অরুণার কথা মনে পড়ে যায়। অরুণা বলেছিল বৈশালী তার ছেলের বউ হলে তার জীবন নরক হয়ে যাবে, কিন্তু সে তো অরুণাকে কষ্ট পেতে দেবে না, কারণ সে যে তার মধ্যেই নিজের মাকে খুঁজে পায়। আর মায়ের কোনো কিছুতে কষ্ট হবে তা তো সে কোনোভাবেই হতে দিতে পারে না। তাই সে বৈশালীকে শাস্তি দেবে। তাই সে সবার আগে বৈশালীর চুল কেটে তার মুখের ভেতর দিয়ে দেয়। এরপর সে বৈশালীকে শ্বাসরোধ করে হত্যা করে। তখনই মায়া বলে যে যদি তার মতো ফিরে এসে কথা বলতে থাকে, তাকে বিরক্ত করতে থাকে। কিন্তু ঋষি বলে বৈশালী কথা বলতে পারবে না। এই বলে সে বৈশালীর ঠোঁট সেলাই করে দেয়। তাকে একটা মূর্তির মতো কাদা দিয়ে ঢেকে দিয়ে বাড়ি ফিরে আসে। সে যে কতটা সাইকো তা তার এই কর্মকাণ্ডই প্রকাশ পাচ্ছে। অপরদিকে মিমিও বাড়ি ফিরে এলে অরুণা অনেক খুশি হয়, কারণ এক সন্তানের বিপদের সময় আরেক সন্তানের কাছে পাওয়ার পর যে আনন্দ হয় তা একজন মা ভালোই বলতে পারে। এরপর আমাদের ঋষির অতীত দেখানো হয়, যেখানে সে রান্না করে নিয়ে আসার পর মাকে মৃত অবস্থায় দেখে শক্ত হয়ে যায়। কিন্তু সে বিশ্বাস করতে চাইছিল না যে তার মা বেঁচে নেই। তাই সে তার মাকে রাগানোর জন্য তার চুল কেটে ফেলে। কিন্তু এরপরও তার মা সাড়া দেয় না। তাই সে মায়ের পাশে শুয়ে থাকে। কিন্তু তার অনেক খিদে লেগে গেলে সে মেঝেতে পড়ে থাকা ভাতগুলো কুড়িয়ে কুড়িয়ে খায় এবং মায়ের মুখেও ভাত দেয়। তখন তার মামা এসে দরজা ধাক্কালেও সে দরজা খোলে না। বর্তমানে ঋষি রান্নাঘরে খাবার রান্না করতে থাকে। তখনই মিমো ঘুম থেকে উঠে অরুণাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে আসে। তখনই ঋষিকে দেখে সে জিজ্ঞেস করে সে কে, সে কি নতুন পেইন গেস্ট? তখন ঋষি খুব অদ্ভুতভাবে বলে যে সে তো এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর গেস্ট তো তারা হয় যারা কিছুদিন থেকে চলে যায়, আর সে কবে চলে যাবে। যার কথা শুনে মিমোর রাগই হয়, কারণ সে তো এই বাড়ির ছেলে। তারপরও বাইরের একটা ছেলে তাকে খোঁচা মেরে কথা বলছে, যা তার একেবারেই ভালো লাগে না। তাই সে অরুণার কাছে গিয়ে বলে ঋষি নামের ছেলেটা কে। তার ঋষিকে ভালো লাগেনি। তখন অরুণা বলে ঋষি এই বাড়ির ছেলেদের থেকেও তার জন্য আরো অনেক বেশি করছে। তখনই ঋষি সেখানে আসে আর অরুণাকে ধন্যবাদ জানায় এবং তাকে কেক খেতে দেয়, যেটা সে নিজের হাতে বানিয়েছে। অরুণা তো ঋষির প্রতি এত ভক্তি আর বিশ্বাস দেখে মিমো কিছুটা বিরক্তই হয়, আর বলে আজ তাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেখানে সে বাইরের কাউকে চায় না। বাইরের বলতে সে ঋষিকে বুঝিয়েছে, আর ঋষিও তো ভালো করে বুঝতে পারে। তখন অরুণা ঋষিকে আর রান্নাঘরে না গিয়ে ক্লাসে যেতে বলে। তখন মিমো আর শ্রীজয় আসে অরুণার সাথে পারিবারিক কথা বলার জন্য। তাই তারা ঋষিকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। তখনই মায়া এসে ঋষিকে বলে তারা তো তোকে আলাদা করে দিয়েছে। সে তো বলেছিল অরুণা তার মা, কিন্তু প্রথমে সে তার থেকে আলাদা হয়েছে আর এখন অরুণার থেকে। তখনই আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষি মায়ার লাশ নিয়ে ঘরে বসে থাকার সময় তার মামা আসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে বাড়িটি বিক্রি করে দেবে। কিন্তু তারা যখন সেখানে আসে এবং ঋষিকে মায়ের লাশ নিয়ে বসে থাকতে দেখে, তখন তারা অবাক হয়ে যায় আর মায়ের লাশকে দাহ করার জন্য নিয়ে যেতে চায়। কিন্তু ঋষি চিৎকার করে ওঠে আর বলে তারা তার মাকে তার থেকে আলাদা করে দিচ্ছে, কিন্তু কেউ তার কথা শোনে না। এদিকে মিমো তার মা বাবাকে তার গার্লফ্রেন্ড রঞ্জার ছবি দেখায় আর বলে তারা বিয়ে করছে। যে কথা শুনে অরুণা অবাক হয়ে যায় আর বলে সে বিয়ে করতে চলেছে, মানে কি? সে তাদের থেকে অনুমতি নিতে আসেনি, সে তাদেরকে বিয়ের কথা জানাতে এসেছে। অরুণা রেগে যায়, কারণ মিমো বিয়ে করে ফেলছে, কিন্তু সে তা আগে তাদেরকে জানায়নি। এর মানে মিমোর কাছে তাদের কোনো মূল্য নেই। তাই সে তাকে ব্যাঙ্গালোর ফিরে যেতে বলে। এই বলে সে রান্নাঘরে গিয়ে একা একাই কান্না করতে থাকে। তখন ঋষি সেখানে আসে আর মায়াকে কল্পনা করে, যে তাকে বলে রঞ্জা কেমন মেয়ে যে তাদের না জানিয়ে বিয়ের ডেটও ফিক্স করে ফেলেছে। আর ঋষিও একই কথা অরুণাকে বলে। তখন অরুণা তাকে বলে যে অন্য মেয়ের দোষ দিয়ে কি লাভ, তার ছেলে তো তাকে অবহেলা করে। তার যদি ঋষির মতো একটা ছেলে থাকতো তাহলে কত ভালো হতো। তখন ঋষি অরুণার মন মিমোর বিরুদ্ধে বিষিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই মিমো সেখানে আসে আর অরুণা তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন মিমো তাকে শান্ত করে বলে তার বিয়েটা করতেই হবে, কারণ রঞ্জা প্রেগনেন্ট। যে কথা শুনে অরুণা যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে এতটা ছোট কাজ কিভাবে করতে পারে। তাই সে মিমোকে চড় মেরে বসে এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সে কান্না করতে করতে বলে এই দিনটা দেখার আগে তার মরণ হয়নি কেন। শ্রীজয় তাকে শান্ত করতে এলে অরুণা বলে মিমো যদি সেই মেয়েটাকে বিয়ে করে তাহলে সে গলায় দড়ি দেবে, যার কথাগুলো ঋষি দূরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছিল। আর এই সব কথাগুলো শুনে তার মিমোর উপর রাগ হয়।
কারণ অরুণা তার জন্য মরার কথা বলছে। তখনই আরেকটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ঋষিকে তার মামি জোর করে নাগপুর নিয়ে যেতে চায়, কিন্তু সে যেতে চায় না কারণ তার মা বাড়িতে রয়ে গেছে। কিন্তু তার মামি তাকে জোর করে নিয়ে যাওয়ার সময় সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, অর্থাৎ ছোটবেলা থেকেই সে তার মাকে কল্পনা করে। পরদিন সকালবেলা বৈশালীর বন্ধু যিশু মিমোদের বাড়িতে আসে সৃজয়ের সাথে দেখা করার জন্য, কারণ গতকাল রাত থেকে বৈশালীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বলে সে সৃজয়ের কাছে যায়, আর ঋষি তখন তাকে দেখে বলে দিন দিন পথে কাটা বেড়েই যাচ্ছে। আর আমরা জানতে পারি ঋষির মামি ঋষিকে তাদের বাড়িতে নিয়ে আসার সময় মায়ার শাড়ি এবং গয়নাগুলো নিয়ে চলে আসে, যেগুলো সে পরবে বলে ঠিক করে। আর ঋষি আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে যায়। তখন মায়া ঋষির কল্পনা এসে বলে তার গয়না আর কাপড় পরে মামি তার মা হতে চাইছে, সে কি তার মায়ের জায়গায় নিয়ে নেবে? যে কথা শুনে ঋষি রেগে যায়, আর তার মামিকে বটি দিয়ে কাজ করার সময় ধাক্কা দিয়ে দিলে সেই বটি মাথায় লেগে গিয়ে তার মামি সেখানেই মারা যায়। আর আমরা বুঝতে পারি ঋষি তার মায়ের জায়গা নেওয়া সবাইকে হত্যা করে, তবে অরুণার ক্ষেত্রে তা ব্যতিক্রম। সে তার মধ্যে নিজের মাকে খুঁজে পায়। আর আমরা আরো একটা বিষয় লক্ষ্য করি যে ঋষি মায়াকে কল্পনা করে নিজেই নিজেকে অপরাধ করার জন্য উৎসাহ দেয়। আর এখন অরুণা তার মাঝখানে মিমো আছে, তাই সে মিমোকে সরিয়ে দেবে বলে ঠিক করে। আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ঋষি তার মামিকে খুন করার পর বাইরে দৌড়াতে থাকে, কারণ তার পায়ে রক্ত লেগে গেছে। আর সেই রক্ত সে ধোয়ার জন্য পানিতে নামলেও তার মনে হচ্ছিল যেন রক্ত ধুয়ে যাচ্ছে না। তখনই কল্পনায় মায়া এসে তার শাড়ির আঁচল দিয়ে ঋষির পায়ের সব রক্ত নিয়ে নেয় এবং বলে আজ থেকে সে যা করবে সবকিছুর দায় সে নেবে। এরপর ঋষি আবারও ছুটতে লাগে। তখন এই রাস্তায় তার মামার সাথে দেখা হয়, যে তাকে জোর করে বাড়ি নিয়ে আসে। আর তখনই বাড়িতে পুলিশ আসে তার মামির খুনিকে ধরার জন্য। ঋষি তখন মায়ের কথা মতো বক্তব্য পেশ করে এবং সমস্ত দোষ কাজের মহিলার উপরে চাপিয়ে দেয়। আর পুলিশও তাদের কাজের মহিলাকে ধরে নিয়ে যায়। তখন থেকে ঋষির সব প্ল্যান তার মাকে নিয়েই করে, যদিও মায়ের অস্তিত্ব বাস্তবে নেই, তার কল্পনাতেই আছে। তাই এটা সুস্পষ্ট যে সে নিজেই নিজেকে মায়ের মাধ্যমে বিভিন্ন কাজ করতে বলে এবং বিভিন্ন সলিউশন দেয়। যথারীতি যিশু সৃজয়ের সঙ্গে কথা বলে। সৃজয় তার বৈশালীর সাথে আজ দেখা করার কথা ছিল সেটা জানায়, কিন্তু বৈশালীকে কল করলেও তার ফোন সুইচ অফ ছিল। যিশু বলে তারা পুলিশকে জানিয়েছে, আর পুলিশও তাকে খোঁজার কাজ শুরু করে দিয়েছে। এই বলে সে চলে যায়। তখন ঋষি সেই ঘরে এলে সৃজয় তাকে জিজ্ঞেস করে সে কাল রাতে কি মুভি দেখেছে। তখন ঋষি সেই মুভির নাম বলে। সুজয় তো সন্দেহ করেছিল যে ঋষি মুভি দেখার কথা বলে বৈশালীর ক্ষতি করতে যায়নি তো। আর ধূর্ত ঋষিও তা তো বুঝতে পারে, তাই সে আগে থেকে অরুণাকে গিয়ে বলে সৃজয় হয়তো বৈশালীর নিখোঁজ হওয়ার ব্যাপারে তাকে সন্দেহ করেছে, তাই সে তাকে কাল রাতে মুভি দেখতে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করেছে। যে কথা শুনে অরুণা বলে সৃজয় সবকিছুতেই সন্দেহ করে। তখন ঋষি তাকে বৈশালী আর তার বন্ধু যিশুর ব্যাপারেও এমন এমন কথা বলে যেন বৈশালী মিকি ছাড়াও যিশুকে ডেট করছে। আর অরুণা যেহেতু বৈশালীকে পছন্দ করে না, তাই সে বিশ্বাসও করে নাই। তাই সে সৃজয়ের কাছে যায়, আর ঋষিকে দেখে মিঠি ভয় পেয়ে যায়। সে কথা বলার চেষ্টা করেও পারছিল না। তখন ঋষি তাকে বৈশালীর ব্যাপারে চিন্তা করতে বারণ করে, কারণ এখন আর তাকে বৈশালীকে নিয়ে চিন্তা করার দরকার নেই। এদিকে সৃজয় বৈশালীর বাড়িতে যাওয়ার জন্য রেডি হতে লাগলে অরুণা এসে তার সাথে রাগারাগি করতে থাকে, কারণ সে ঋষিকে সন্দেহ করছে। সৃজয় বলে সে ঋষিকে সন্দেহ করছে, বেশ করছে। সে ঋষির প্রতি অন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সে অন্ধ হয়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখনই মিমো অরুণাকে বলে মিকি তার সাথে কথা বলতে চায়, কারণ বৈশালী তার থেকে ঋষির নাম্বার নিয়েছিল। অরুণা বলে ঋষি তো এখানেই আছে, তাহলে নাম্বার কেন? মিমো বলে মিকিও তো একই কথা বলছে। তখন অরুণা বলতে থাকে মিকির যদি তার সাথে কথা বলার থাকে তাহলে তাকে ফোন করুক, কারণ সে মিমোকে বলে দিয়েছে মিমোর মা বেঁচে নেই। সে তার সাথে কথা বলতে চায় না, সে আসলে মিমোর সাথে রাগ করে আছে, তাই সে এমন কথা বলছে। এরপর দেখা যায় সৃজয় থানায় যেতে চায় বৈশালী নিখোঁজ হওয়ার ব্যাপারে কথা বলতে, আর তার যে ঋষির উপর সন্দেহ হচ্ছে এটা জানাতে। কিন্তু অরুণা তাকে মাথার দিব্যি দিয়ে আটকে দেয়, যে কারণে সে বিরক্ত হয়ে ঘরে বসে থাকে। এদিকে মিমোকে তার গার্লফ্রেন্ড রঞ্জা বারবার কল করছিল। সে প্লেনের টিকিট কেটেও তা ক্যান্সেল করে দেয়, কারণ তার পরিবারের যে অবস্থা তার বাইরেই থাকা উচিত। কিন্তু রঞ্জা এই কথা শুনে রেগে যায়, কারণ মিমো তার পরিবারকে বিয়ের কথা জানাতে গিয়েছিল, কিন্তু এখন তো সে আরো গন্ডগোল করে ফেলেছে। তাই সে রাগ করে কল কেটে দেয়। তখন মিমো মানসিক চাপে পড়ে যায়। তখনই দেখা যায় ঋষি রান্নাঘর থেকে ছুরিগুলো নিয়ে এসে মিমোর হাতে তুলে দেয়, আর বলে
অরুণার মাথা ঠিক নেই, সে যে কোনো সময় কিছু করতে পারে, তাকে নিয়ে তার চিন্তা হচ্ছে। তাই মিমো যেন ছুরিগুলো লুকিয়ে রাখে। যে কথা শুনে মিমো ছুরিগুলো তার বিছানার নিচেই লুকিয়ে রাখে, কিন্তু সে ঋষির উপর রেগে যায়, কারণ ঋষি অরুণার জন্য কেন এত চিন্তা করতে যাবে, সে তো তাদের কেউ নয়। তাই সে ঋষির ঘরে গিয়ে ঋষিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে, কারণ এটা তাদের পরিবার, ঋষির নয়। এই বলে সে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতের বেলা অনেক ড্রিঙ্ক করে সে বাড়ি ফিরে আসে আর অজ্ঞান হয়ে পড়ে। তখনই ঋষি অরুণ ও সৃজয়কে নিচে ডেকে আনে এবং মিমোকে দেখায় যে সে মদ পান করে এসেছে। আর এই অবস্থায় সে একবার বলছিল সে মায়ের কাছে যাবে, আর একবার বলছিল রঞ্জার কাছে। আর তার এই অবস্থা দেখে অরুণা বুঝতে পারে মিমো অনেক মানসিক চাপে আছে। তাই তারা মিমোকে ঘুম পাড়িয়ে চলে যায়। কিন্তু তারা যাওয়ার পরপরই ঋষি মিমোর ঘরে আসে, আর সে ঘরে এসে একটা ছুরি দিয়ে মিমোর হাতের শিরা কেটে দেয়। মিমো তো যন্ত্রণায় ছটফট করতে লাগে। তখনই সে মিমোর হাত চেপে ধরে আর ধীরে ধীরে একটা তাজা প্রাণ নিঃশেষ হয়ে যায়। আর এরই ফাঁকে সেই ছুরিটা মিমোর হাতে দিয়ে দেয়, যেন মনে হয় সে ডিপ্রেশনে এসে নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। পরদিন সকালবেলা অরুণা পুজোর জন্য যেতে লাগে। তখনই ঋষি তাকে জোর করে পায়ে আলতা লাগিয়ে দেয়। তখন অরুণা বলে আজকের আলতার রংটা কালচে দেখাচ্ছে। তখন ঋষি বলে রক্তের রং তো এমন কালচে লালি হয়। তবে অরুণা তার কথাতে তেমন একটা পাত্তা দেয় না, ভাবে হয়তো এমনিতেই বলছে। কিন্তু তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে মিমুকে খুন করার পর ঋষি মিমুর রক্ত একটা বাটিতে নেয়, যেটা সে অরুণাকে আলতা বলে পরিয়ে দেয়। এর থেকে আমরা বুঝতে পারি সে কত বড় সাইকো। আর ঋষি যে মানসিক সমস্যা রয়েছে তা তার মামাও বুঝতে পারে, কারণ একদিন সে তার মামাকে আলমারি থেকে তার মায়ের শাড়ি বের করে দিতে বলে, কারণ সে বলে গোসল থেকে ফিরে তার মা সেগুলো পরবে। তখন তার মামা তার এই কথায় বেশি একটা গুরুত্ব না দিয়ে আলমারি থেকে শাড়িগুলো বের করে দেয় ঋষি দেখবে বলে। কিন্তু ঋষি তো গোসল করতে গিয়ে একা একাই গান গাইছে। কিন্তু ঋষি মাকে কল্পনা করে যার সাথে সে গান গাচ্ছিল, আর তার গানের এই আওয়াজ শুনে তার মামা বাথরুমে উকে দেয়। তখন সে দেখে ঋষি তার মায়ের কাটা চুলের অংশকে পানি দিয়ে ভেজাচ্ছে, আর এমনভাবে তা করছে যেন তার সামনে কেউ আছে, যা থেকে সে ঋষির সমস্যার কথা বুঝতে পারে। বর্তমানে অরুণা পুজো দিতে লাগলে সৃজয়ের চিৎকারের আওয়াজ শুনে ওপরে ঘরের দিকে ছুটে আসে, কারণ সৃজয় মিমো মিমো বলে চিৎকার করছিল। তাই সে দ্রুত মিমোর ঘরে যায় আর দেখতে পায় পুরো ঘর রক্তে ভরে গেছে আর মিমোর হাত কাটা, যা দেখে অরুণা স্তব্ধ হয়ে যায়। সৃজয় তখন তাড়াতাড়ি করে ডাক্তারকে কল করতে যায়। সেই সময় অরুণা ধীরে ধীরে মিমোর কাছে আসে আর তাকে ডাকতে থাকে, কিন্তু মিমো তো আর তার ডাকে সাড়াই দেয় না। ওদিকে বাবা মায়ের চিৎকার শুনে মিঠিও অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পেরেছিল মিমোর কিছু একটা হয়েছে, আর সেটা ঋষি করেছে। তখনই ঋষি এসে তাকে পুজোর ঘর থেকে তার ঘরে নিয়ে শুয়ে দেয় এবং বলে তার মা আর কষ্ট পাবে না এবং মরবেও না, কারণ তার ভাই মিমো আর সেই মেয়েটাকে বিয়ে করতে পারবে না। তাই অরুণাকে মরতেও হবে না। এই বলে সে মিঠিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে মিমোর ফোনে রঞ্জার কল আসলে সৃজয় তা রিসিভ করে। তখন রঞ্জা বলে সে আজও ফিরে আসেনি, এর মানে সে তার সন্তানকে নয় মাকে বেছে নিয়েছে। সৃজয় তাকে মিমির মৃত্যুর খবর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সন্তানের মৃত্যুর কথা তো বাবার মুখে আসে না। তখন রঞ্জা বলে তার মা তাকে রেখে দিয়েছে এবারও হয়তো সে তাকে মরে যাওয়ার ভয় দেখিয়েছে, তাহলে সে তার মাকে নিয়ে থাকুক। এই বলেই সে কল কেটে দেয়। এ কথা শুনে সৃজয় রেগে যায়, কারণ অরুণা মিমোকে বলেছিল সে যদি রঞ্জাকে বিয়ে করে তাহলে সে মরে যাবে। এসব বলে সে মিমোকে ব্ল্যাকমেল করেছে। তাই সে এবার রেগে মেগে অরুণাকে মিমো থেকে দূরে সরে যেতে বলে, কারণ তার জন্যই মিমো এই কাজ করেছে। সে মিমোকে ব্ল্যাকমেল করে তাকে প্রচন্ড মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছিল। আর এত চাপ সহ্য করতে না পেরে মিমো নিজেকে অসহায় ভেবে এই পদক্ষেপ নিয়েছে। সে নিজে মরে অরুণাকে বাঁচিয়ে দিয়েছে, তাই তার মিমোর কাছে আসার কোনো অধিকারই নেই। এই বলে সে অরুণাকে টেনে হিঁচড়ে মিমোর ঘর থেকে বাইরে বের করে দেয় এবং বলে যে সন্তানকে সে পেটে ধরেছিল আজ সেই সন্তানের রক্তে সে রঙিন হয়ে আছে। আর এই সব কিছু তার জন্যই হয়েছে, কারণ সে বারবার তাকে বলেছিল যে ঋষি ছেলেটা ভালো নয়, কিন্তু সে তার কোনো কথাই শোনেনি। তাই প্রথমে মিঠি, বৈশালী আর এখন মিমো, এরা সবাই তার শিকার হয়েছে। এইসব বলে সে চলে যায়। তখনই ঋষি এসে অরুণার রক্তমাখা শাড়ি দেখে। সেই সময় তার মায়ের কথা মনে পড়ে। সে তার মাকে গোসল করে দিলেও তার মা কাপড় পাল্টায় না। ঋষি তাকে জোর করতে লাগলে সে ঋষিকে তার শাড়ির আঁচড় দেখিয়ে বলে এই আঁচলে ঋষির পা মোছার রক্তের দাগ যায়নি, এর মানে তাকে আরো রক্তের দাগ মুছতে হবে। আর বর্তমানে ঋষি অরুণার অবস্থা দেখে কষ্ট পায়, কারণ সে তো অরুণাকে মরতে দিতে চাইছিল না, সে তাকে শান্তিতে রাখতে চাইছিল। ততক্ষণে ডাক্তার চলে আসলে মিমোকে চেক করে বলে এখন আর কিছুই করার নেই। এই বলে সে সৃজয়কে পুলিশে খবর দিতে বলে, কারণ মিমোর বডি পোস্টমর্টম করা দরকার। কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে আর মিমোর বডি নিয়ে যেতে লাগলে তখনই অরুণা ছুটে আসে মিমোকে বাড়ি থেকে যেতে দেবে না বলে, কিন্তু সৃজয় তাকে বাধা দেয় এবং তাদের কাজের মেয়ে শিউলি তাকে ঘরে নিয়ে যায়। এরপর সৃজয় মিঠির সাথে বসে থাকে। তখনই তার ঋষির কথা মনে পড়ে যায়, যার মধ্যে অরুণাকে নিয়ে আলাদা একটা ভক্তি আছে।
আর অরুণারও ঋষিকে সবসময় আগলে রাখে। তাই সে বুঝতে পেরেছিল যে এই পরিবেশে সে আর মিঠি থাকতে পারবে না। তাই সে ঘরে গিয়ে তার ব্যাগপত্র গোছাতে থাকে। অরুণা তাকে বাধা দিলে সে জানায় সে মিঠিকে নিয়ে চলে যাবে আর সে তার ঋষিকে নিয়ে থাকুক। সে তার কোনো কথা শোনেনি, বারবার বলেছে ঋষি ছেলেটা ভালো নয়, কিন্তু সে তো তার কোনো কথাতেই পাত্তা দেয়নি। তাই সে চলে যাচ্ছে তার মেয়েকে নিয়ে। অরুণা তখন বলে সে মরে যাবে তারা চলে গেলে। তখন সৃজয় বলে আর তার মতের বিরুদ্ধে যে যায় সেই তো মারা যায়, কিন্তু সে জানে তার কিচ্ছু হবে না, তার ছেলেটা তো মারাই গেছে, অন্তত মেয়েটাকে বাঁচাক। এই বলে সে অরুণাকে ফেলে চলে যায়। অরুণা তখন তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কারণ সৃজয় বলে সে সাথে ঋষির বিরুদ্ধে পুলিশকে কিছু বলতে গেলে তাকে দিব্যি দিয়ে আটকে দিয়েছিল, আর আজ সে তাকে দিব্যি দিচ্ছে। সে যদি তাদেরকে আটকায় তাহলে সে তার মরা মুখ দেখবে। এই বলে সে চলে যায় আর অরুণা কান্না করতে থাকে। এই সবকিছু দেখে ঋষি তার মায়ের কথা মনে পড়ে, যেদিন তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল আর তার মা তার বাবাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেও ব্যর্থ হয়েছিল। আর আজ তার সামনে অরুণা এবং তার মা মায়া দুজনে বসেই কান্না করতে থাকে, যাদের কান্নার শব্দ ঋষি সহ্য করতে পারছিল না। রাতের বেলা অরুণা মিমোর কথা ভাবতে ভাবতে দেয়ালে মাথা ঠুকতে থাকে, ঠিক যেমনটা মায়াও করেছিল ঋষির বাবা তাকে ছেড়ে যাওয়ার জন্য। এদিকে সৃজয় মিঠিকে নিয়ে তার বোনের বাড়ি যায়। সে মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু সে দেখে সে ভুল করে একটা ওষুধ আনেনি। তাই সে ওষুধ আনার জন্য আবারও বাড়ি ফিরে যায়, যেখানে গিয়ে সে ঋষির গানের শব্দ শুনতে পায়। তাই বাথরুমের দিকে চলে যায় আর দেখতে পায় ঋষি অরুণাকে গোসল করিয়ে দিচ্ছে। যা দেখে সে অরুণাকে বলে আজ এই দৃশ্য তার দেখতে হলো। এই বলে সে চলে যেতে লাগলে অরুণা তার কাছে যায় আর বলে সে এসেছে, মিঠি কোথায়, সে মিঠিকে আনেনি কেন, মিমিও ফিরে আসবে। ঋষি বলেছে রক্ত ধুয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। সৃজয় তার কথা শুনে বুঝতে পারে অরুণার মাথা ঠিক নেই, তাই সে অরুণাকে তার সাথে যেতে বলে, যেখানে মিঠিও আছে, তারা সেখানে শান্তিতে থাকবে। তো অরুণা তখন তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সেই সময় ঋষি সেখানে চলে আসে আর অরুণাকে বলে মিমি তো এই বাড়িতেই ফিরবে, তাহলে সে চলে যাবে কেন। এই কথা শুনে অরুণা বলে সত্যিই তো, মিমি তো এই বাড়িতে ফিরবে, আর সে ফিরে তাকে না দেখলে তো ছটফট করবে। তাই সে সৃজয়কে বাড়িতেই থেকে যেতে বলে, যার আচার আচরণ দেখে সৃজয় বলে সে অন্য একটা ছেলের কথায় এতটাই মোহমায় পড়েছে যে সে কি বলছে না বলছে কিছুই সে বুঝতে পারছে না। তাই সে অরুণাকে সেই বাড়িতে রেখেই চলে যায়, আর যাওয়ার আগে সে অরুণাকে বলে তাকে ফোন করতে। এরপর সে তার স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে বোনের বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে সে মিকিকে অনেকবার কল করলেও মিকির ফোন বন্ধ দেখায়। এদিকে কুমারটুলিতে ঋষি বৈশালীর দেহটি যে মূর্তিগুলোর সাথে লুকিয়ে রেখেছিল সেখানে একটা বাচ্চা কাজ করছিল, কিন্তু তখনই সে পচা গন্ধ পেয়ে ভাবে ইঁদুর মারা গন্ধ বের হয়েছে। তাই সে চারপাশে মরা ইঁদুর খুঁজে বেড়াচ্ছিল। তখনই এদিক সেদিক দেখতে দেখতে সে বৈশালী সেই মূর্তিটার দেখতে পায় আর তার মাকে ডাকতে থাকে, কারণ তারা তো মাথাওয়ালা কোনো মূর্তি বানায়নি। তাহলে সেই মূর্তিটার মাথা কোথা থেকে এলো? অর্থাৎ বৈশালীর লাচে পচন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল, আর তার লাশও খুব শীঘ্রই খুঁজে পাওয়া যাবে। এদিকে ঋষি অরুণাকে ভিজে কাপড় পাল্টে শুকনো কাপড় পরতে দেয়, কিন্তু অরুণা তা পরতে না চাইলে সে অরুণাকে বলে ভিজে কাপড় পরে থাকলে তো সে অসুস্থ হয়ে যাবে, তখন মিমো বাড়ি ফিরে এসে তাকে অসুস্থ দেখলে তো কষ্ট পাবে। এ কথা শুনে অরুণা বলে সে মিমোকে কষ্ট দেবে না, মিমো খুব ভালো ছেলে, সে তাকে কষ্ট দেবে না। তো ঋষি তাকে জামা কাপড় পাল্টানোর কথা বলে তার কাজ আছে বলে সেখান থেকে চলে যায়। আর অরুণা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ঋষি বলে সৃজয় যদি মিশিকে বাড়ি ফিরিয়ে না আনে তাই সে তাকে বোঝাতে যাচ্ছে। যে কথা শুনে অরুণা তাকে তাড়াতাড়ি যেতে বলে, আর ঋষি তখন তার থেকে সৃজয়ের বোনের বাড়ির ঠিকানাটাও নিয়ে নেয়। তখনই আমাদেরকে আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ঋষিকে তার মামা তার মায়ের শ্রাদ্ধার কাজ করতে বলে, কিন্তু ঋষি বলে সে তা করবে না, কারণ তার মা বেঁচে আছে আর সে তার সামনেই বসে আছে। কিন্তু ঋষির কল্পনা তো তার মামা দেখতে পায় না। তখন মায়া ঋষিকে বলে তার ইচ্ছে করে তাকে না দেখার ভান করছে। কিছুক্ষণ পর ঋষি তার মাকে জিজ্ঞেস করে তার মামা তো আগে তাকে ভালোই বাসতো, তাহলে এখন কেন বারবার বলে সে মারা গেছে। তখন মায়া বলে কার মাথার ভেতর কি চলছে তা কেউ দেখে না। যে কথা শুনে ঋষির মাথায় আসে সে তার মামার মাথার ভেতর দেখবে তার মাকে নিয়ে সে কি ভাবে। আর এজন্যই রাতের বেলা ঋষি একটা হাতুড়ি নিয়ে তার মামাকে মারতে যায়, কিন্তু তার মামা টের পেয়ে গেলে সে ঋষিকে আটকায়। সে ঋষিকে জিজ্ঞেস করে যে সেই কি তার মামিকে হত্যা করেছে, কিন্তু ঋষি বলে সে কাউকে হত্যা করেনি। তখন তার মামা বলে তাহলে সে হাতুড়ি নিয়ে তাকে খুন করতে এসেছিল কেন? ঋষি বলে সে তাকে খুন করতে আসেনি, সে তো শুধুমাত্র তার মাথার মধ্যে তার মাকে নিয়ে কি চলছে তার দেখার জন্য এসেছে। তখন তার মামা তাকে বলে তার মা বেঁচে নেই, কিন্তু ঋষি বলে তার মা বেঁচে আছে এবং তার সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু তার মামা তাকে বোঝায় যে সে যাকে দেখছে সে শুধুই তার কল্পনা, তার মা বেঁচে নেই, রক্ত মাংসে তার মা বেঁচে নেই। আর সে এখন যাকে দেখছে সে তো শুধুই তার কল্পনা,
যে কথা শুনে ঋষি মায়াকে বলে সে কি শুধুই তার কল্পনা, সে কি সত্যিই বেঁচে নেই, সে কি রক্ত মাংসের মা নয়। মায়া বলে সে তার কল্পনার মা, সেই তার মা। কিন্তু ঋষি বলে তাকে প্রয়োজন নেই, তার কল্পনার মায়ের প্রয়োজন নেই, তার শুধু রক্ত মাংসের মা লাগবে। আর বর্তমানে ঋষি এই কথা বলতে বলতে সৃজয়ের বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সৃজয়ের বৃদ্ধা বোনের পক্ষে মিঠিকে সামলানো কঠিন হয়ে উঠেছে, কারণ একেই তো তার বাবা বাড়িতে নেই, অপরদিকে নিজের এই অবস্থা, ভাইয়ের মৃত্যু এবং ঋষি আর তার মাকে এক বাড়িতে রেখে আসার ভয়, সবকিছু মিলে সে অস্থির হয়ে ওঠে। তাই সৃজয়ের বোন মিঠিদের বাড়িতে কল করলে কলের শব্দ শুনে অরুণা দৌড়ে আসে, কারণ সে ভেবেছিল হয়তো মিমো কল করেছে। তাই সে কল রিসিভ করে মিমু বলে ডাকতে থাকে। তখন সৃজয়ের বোন বলে সৃজয় এখনো বাড়ি ফেরেনি, সে তাকে ফোন করছে কিন্তু সে ফোন রিসিভও করছে না, তার পক্ষে যে মিঠিকে একা সামলানো সম্ভব হচ্ছে না। তখন অরুণা বলে মিমো আসলে সব ঠিক হয়ে যাবে। যার কথা শুনে সৃজয়ের বোন বলে সে কেন বারবার মিমোর ফিরে আসার কথা বলছে, মিমো তো আর কখনো ফিরে আসবে না, সে মারা গেছে, তার লাশ পুলিশ নিয়ে গেছে, কাল পোস্টমর্টম করবে। যে কথা শুনে অরুণা যেন কিছুটা সজ্ঞানে আসে, তার মিমোর মরে যাওয়ার ব্যাপারটা মনে পড়ে। তাই সে নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে কান্না করতে থাকে আর মিমোকে ডাকতে থাকে, কিন্তু মিমো তো আর ফিরে আসার নয়। ওদিকে সৃজয় তার বোনের বাড়ি ফিরে আসে এবং মিঠিকে শান্ত করে সে মিঠিকে খাবার খাওয়াতে থাকে এবং অরুণার কথা বলতে থাকে, যার মাথা নষ্ট হয়ে গেছে। খাবার খাওয়ানোর সময় কলিং বেল বেজে উঠলে সে গিয়ে দরজা খুলতে যেতে লাগলে তার বোন দরজা খোলে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখনই তার বোন বলে বাড়ির পেছনের বস্তির বাচ্চারা রোজ এমন করে, তারা কলিং বেল বাজিয়ে চলে যায়, আজও এমন করছে। তখন আরো দুবার কলিং বেল বাজলেও দরজা খোলার পর সেখানে কাউকে দেখা যায় না। এরপরে সৃজয়ের বোন তাকে খাবার খেতে বলে ঘুমাতে চলে যায়। তখন আবারও কলিং বেল বেজে উঠলে সৃজয় দরজা খুলে বাইরের দিকটা চেক করে। তখনই তার পায়ে কাঁচ ঢুকে গেলে সে কাঁচগুলো বের করতে থাকে। সেই সময় আমরা ঋষিকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখি, আর সৃজয় যখন পা থেকে কাঁচ বের করে ঘুরে দাঁড়ায় তখনই ঋষি তার সামনে চলে আসে এবং সে একটা ভাঙা লাইটের অংশ সৃজয় পেটে ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে। ঋষি সৃজয়কে হত্যা করেছে কারণ সৃজয় অরুণাকে কষ্ট দিয়েছে, আর এই কাজ করতে তার মায়া তাকে উৎসাহ দেয়, অর্থাৎ তার কল্পনার মায়া। এরপরে ঋষি মিঠির ঘরে যায়, যাকে দেখে মিঠি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই ঋষি তার পাশে বসে এবং তাকে জোর করে খাবার খাইয়ে দিতে লাগে। ঋষির হাতে লেগে থাকা রক্ত দেখে মিঠি আরো বেশি ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে ঋষি সৃজয়ের কোনো ক্ষতি করেছে। ঋষি তখন মিঠিকে বলে অরুণা কষ্ট পাচ্ছিল, তাই সে সবকিছু ঠিক করার চেষ্টা করছে। এই বলে সে অরুণার কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে অরুণা পাগলের মতো আচরণ শুরু করে, সে একা একা বসে গান গাইতে থাকে আর ভাবতে থাকে মিমো তো আর তার কাছে ফিরে আসবে না, মিমো আর ফিরে আসবে না। সে এরপর তার ভেজা শাড়ির দিকে তাকায়, যা ভেজা অবস্থায় অনেকটা দড়ির আকার ধারণ করে, যেটা দেখে সে ভাবতে থাকে মিমো তো তার কাছে ফিরে আসবে না, কিন্তু সে তো মিমোর কাছে যেতে পারবে। এই বলে সে হাসতে থাকে, কারণ সে মিমোর কাছে ফিরে যাওয়ার উপায় পেয়ে গেছে। তাই আর দেরি না করে সে মিমোর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে, অর্থাৎ সে মরে মিমোর কাছে যেতে চায়। ততক্ষণে ঋষি বাড়ি ফিরে আসে, কিন্তু সে অরুণার ঘরে গেলে তাকে কোথাও খুঁজে পায় না। সে বিছানার উপর তার রেখে যাওয়া শুকনো কাপড়গুলো দেখে, যেগুলো সে অরুণাকে পরার জন্য দিয়েছিল, কিন্তু অরুণা তো কাপড়গুলো পরেনি, এর মানে সে কোথাও চলে গেছে বা চলে যেতে চাইছে। ঋষি তখন মনে পড়ে সে যখন তার মাকে খুঁজে পেত না তখন তার মা ছাদে যেত লাফ দিতে, তাই সে তাড়াহুড়ো করে ছাদে যায়, কিন্তু সেখানেও সে কাউকে দেখতে পায় না। এরপর তার মনে পড়ে তার মা একবার গাড়ির সামনে চলে এসেছিল, তাই সে অরুণাকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে যেতে লাগে। কিন্তু তখনই একটা ঘরে সে অরুণার গুড়গুড় শুনতে পায়, যেখানে সে মিমুর কাছে যাওয়ার কথা বলতে বলতে নিজের কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে যায়, যা দেখে সাথে সাথে ঋষি তার মায়ের কথা মনে পড়ে যায়, যাকে সে বাঁচাতে পারেনি। তাই সে তাড়াতাড়ি করে অরুণাকে ফাঁসি থেকে জোর করে নামিয়ে আনে। অরুণা তো মিমুর কাছে যাওয়ার জন্য জেদ করতে লাগে। তখনই ঋষি বলে মিমু তো আসছে, সে রওনা দিয়েছে, খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবে। কিন্তু অরুণা বলে মিমু আসবে না, সে আর বেঁচে নেই, তাই সে মিমুর কাছে যাবে। এই বলে সে চেঁচামেচি করতে লাগে। তখনই ঋষি তাকে মিঠিকে খাওয়ানোর ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যে জন্য অরুণা কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে যায়। তখনই মায়া এসে ঋষিকে বলে মিমু আসবে না, সে ফিরে আসবে না, কারণ সে তো মারা গেছে। কিন্তু ঋষি বলে মিমু ফিরে আসবে। এই বলে সে এবার মিমুর কাপড় পরে নেয়। তখন মায়া বলে মিমোর কাপড় পরলে কি মিমো হওয়া যায়? সে মিমো নয়, সে মিমো হতে পারে না। এই সব কিছু তার চিন্তা, মিমো তার মাথায় আছে, বাস্তবে নেই। তখন ঋষি বলে মিমো আছে, সে নেই, অর্থাৎ মায়া নেই, সে মরে গেছে, আর সে শুধু তার মাথায় আছে, বাস্তবে নেই। আর এখন তার আর তাকে প্রয়োজন নেই, তার তো রক্তমাংসের মা লাগবে, যা তার এখন আছে। আর অরুণাই তার, মায়া তার কেউ নয়।
এই বলে সে তার মাকে তাড়িয়ে দিলে সে চলে যায়। অর্থাৎ এখন থেকে সে অরুণাকেই তার মা ভাবা শুরু করে, যে জন্য সে মায়াকে আর কল্পনা করে না। এরপরে সে মিমোর কাপড় পরে অরুণাকে ডাকতে থাকে, আর অরুণাও তখন ঋষিকে দেখে মিমো ভাবতে শুরু করে। সে ঋষিকে নয়, বরং সেখানে মিমোকে দেখে আর তাকে নিজের কাছে ডাকে। কিন্তু ওষুধের প্রভাবে সে সাথে সাথে আবার ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে যাওয়ার পরে ঋষি অরুণার কাপড় দিয়ে তাকে বাঁধতে থাকে, যেমনটা সে আগে মায়াকে বেঁধে রাখতো, যাতে মায়া নিজের কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে অরুণাকে বলে এখন থেকে সে তাকে বেঁধেই রাখবে, আর তা না হলে ছাড়া পেয়ে গেলে সে তো আবারও মরতে চাইবে। কিন্তু সে তাকে মরতে দেবে না, সে তাকে আজীবন তার সাথে বাঁচিয়ে রাখতে চায়। তখনই আমরা অন্যদিকে মিকিকে দেখি যে বাড়িতে চলে এসেছে, আর এখানে এসে সে তার রুমে দাঁড়ায় আর অরুণাকে খাটের সাথে বাঁধা অবস্থায় দেখে। এটা দেখেই তো সে হা হয়ে যায়, সে বুঝতে পারছিল না এখানে কি চলছে। তাছাড়াও ঋষিকে মিমের কাপড় পরে থাকতে দেখে সে হা হয়ে যায়, আর ঋষি তখন মিকিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তার আর অরুণার মাঝে নতুন করে মিকি চলে এসেছে। তাহলে সে কি মিকিকেও রাস্তা থেকে সরিয়ে দেবে, নাকি মিকি ঋষির হাত থেকে তার মাকে উদ্ধার করতে পারবে? এই সাসপেন্স রেখে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকেই যায়, যে মিকি হঠাৎ করে কিভাবে সুস্থ হয়ে গেল? সে কি আসলে এখন সুস্থ হয়েছে, নাকি আগে থেকে সুস্থ ছিল আর এতদিন ধরে অসুস্থ হওয়ার নাটক করছিল? আর এই ভয়ঙ্কর সাইকো ঋষির সাথেই বা সে পরবর্তীতে কিভাবে লড়াই করবে? সে কি পারবে তার সব সত্য সামনে এনে তার সব অপরাধের শাস্তি দিতে এবং তার মাকে সাইকোর হাত থেকে বাঁচাতে? এইসব প্রশ্নের উত্তর আমরা পরবর্তী সিজনেই জানতে পারবো, যা আমি শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ততদিন তো একটু অপেক্ষা করতেই হবে। এই তো ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার আজকের এক্সপ্লেনেশন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।